কোনো প্রস্তুতি ছাড়াই এই সিলেটে আসা এই সংক্ষিপ্ত সফরে যারা সুন্দরভাবে প্রোগ্রাম আয়োজন করেছেন নেতৃবৃন্দকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, ইফতার যে যার জায়গায় বসে থাকেন, প্যাকেট পানি যাবে, কেউ বিশৃঙ্খলা করবেন, একটু সুন্দরভাবে ধৈর্য ধরে আর 2-4 মিনিটের মধ্যেই দোয়ার মধ্যে দিয়ে আমরা ইফতারে অংশগ্রহণ করব। তার আগে দুটি কথা চূড়ান্তভাবে বলতে চাই। বর্তমানে দেশে এক ভয়াবহ সংকট বিদ্যমান। এই সংকট রাজনৈতিক, অর্থনৈতিক, সাংবিধানিক, প্রশাসনিক সর্বক্ষেত্রে 2014 সালে বিনা ভোটে নির্বাচন করার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী দেশের কাছে বিকিয়ে দেওয়া হয়েছিল। যে কারণে জামান ভাই এখানে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন, তিনি বলছিলেন যে কিভাবে তারা এই সিলেট সীমান্তে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। আর আজকের বিএসএফ প্রতিনিয়ত সীমান্ত আমাদের দেশের নিরীহ বাঙালির মানুষকে, বাংলাদেশিদেরকে গুলি করে মারছে। এই সরকার আপনারা জানো তার একটা জবাব তারা দিতে পারছে না। আজকে আমার দেশের মধ্যে দিয়ে তারা ট্রানজিট নিয়ে যাচ্ছে, ফেনী নদীর পানি নিয়ে যাচ্ছে, আর উত্তরবঙ্গকে ডুবিয়ে মারছে। শুক্র মৌসুমে সেটা চৌচির হয়ে যাচ্ছে পানির অভাবে। আমরা আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারছি না। এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে বিরোধী দলকে অত্যাচার, নির্যাতন, হামলা মামলায় পর্যদস্ত করে তারা আজকে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার জন্য দুঃস্বপ্নে বিমল। 2018 সালে ভোট ডাকাতির নির্বাচন, 2014 সালে বিনা ভোটে নির্বাচন করেছে। আপনারা দেখেছেন তার ফল কি হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এই বছরের শেষ কিংবা আগামী বছর শুরুতে আরেকটি নির্বাচন, সেই নির্বাচন তারা ক্ষমতায় যাবে, সেটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা জনগণ আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের পছন্দের সরকার আমরা নির্বাচন করতে পারবো কি পারবো না। আমাদের কথা পরিষ্কার, আওয়ামী লীগের প্রতি, বিএনপির প্রতি, জামাতের প্রতি, কোন রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। সকল দলকে নিয়ে আমরা আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তার জন্য আজকে বর্তমান সরকার দেশে যে রাজনৈতিক সংকট তৈরি করেছে, নির্বাচন নিয়ে যে সংকট তৈরি করেছে, আন্তর্জাতিক যে সংকট তৈরি করেছে, যার জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিয়ে সেই সংকটের সমাধান করতে হবে। আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা, আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, এই আন্দোলন সংগ্রামে এই বছরের মধ্যেই চূড়ান্ত ফয়সালা হবে। বাংলাদেশে গণতন্ত্র থাকবে নাকি বাংলাদেশ একটা ফাঁসিবাদী স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবে। আমি বন্ধুগণ আপনাদের প্রতি অনুরোধ, যার যার জায়গা থেকে যে যেই দল মতের হন না কেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় আগামীতে যে আন্দোলন সংগ্রাম তৈরি হবে, সেই আন্দোলন সংগ্রামে পাড়া মহল্লায় অলিতে গলিতে যে যেখানে থাকেন সেখান থেকে নেতৃত্ব দেওয়ার এবং সেখান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য আমাদের সর্বাত্মক সংগ্রাম করতে হবে, সর্বাত্মক আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশে যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়, মানুষ এখন বিকল্প রাজনীতি চায়। গত 32 বছর ধরে এই দুর্বৃত্তায়নের রাজনীতি দেখেছে। মানুষ তরুণদেরকে নেতৃত্বে দেখতে চায়, নতুন কিছু চায়। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের মানুষের এখন ভবিষ্যৎ এবং ভরসা। গণ অধিকার পরিষদ আজকে এই ইফতার প্রোগ্রামে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের ভাই ও বন্ধুরা এসেছে, বিশেষ করে তাদের প্রতি ধন্যবাদ জানাই যে আমরা গণ অধিকার পরিষদ বাংলাদেশের যে বিদ্যমান হানাহানি, মারামারি, কাটাকাটির যে অসহিষ্ণু রাজনীতি, সেই রাজনীতির পরিবর্তে একটা সম্প্রীতির, একটা সহনশীলতার রাজনীতি আমরা এই দেশে উপহার দিতে চাই। যে কারণে গণ অধিকার পরিষদের প্রতিটি প্রোগ্রামে ঢাকা কিংবা ঢাকার বাইরে দেখবেন আমরা সবসময় অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ করি, আমরা একটা সম্প্রীতির পরিবেশ তৈরি করি। আজকে 14 বছর ধরে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। মুক্তিযুদ্ধের সময় এই আওয়ামী লীগ নেতৃত্বের অগ্রভাগে ছিল, এটি অস্বীকার করা হয় নাই। 70-এর নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করার পরেও তাদেরকে পার্লামেন্টে বসতে দেওয়া হয় নাই, সংসদে বসতে দেওয়া হয় নাই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায়, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত সেই আলাপ আলোচনা মুক্তি
মুক্তিযুদ্ধ পর্যন্ত নিয়ে গেছিল, কিন্তু দুঃখ, আমাদের দুঃখ এবং দুর্ভাগ্য, সেই দলটি আজকে আওয়ামী লীগ এই 14 সালে বিনা ভোটে নির্বাচন করে 18 সালে আগের রাতে প্রশাসনকে ব্যবহার করে ডাকাতির নির্বাচন করে আজকে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। শুধু জনগণের ভোটের অধিকার নয়, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের যে নাগরিক মর্যাদা, সেই মর্যাদাটুকু আজকে তারা রাখে নাই। কিছুদিন আগেই বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকা প্রথম আলো একজন আপনার সম্পাদকের বিরুদ্ধে মামলা দিয়েছে, একজন রিপোর্টারকে রাতের অন্ধকারে তুলে নিয়েছে। কেন তুলে নিয়েছিল আপনারা জানেন? স্বাধীনতা দিবসে একজন দিনমজুরের উদ্ধৃতি দিয়ে তারা একটি নিউজ করেছিল যে পেটে ভাত না থাকলে স্বাধীনতা দিয়ে কি করব, আমাকেও চাল ডাল মাছ মাংসের স্বাধীনতা লাগবে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের খেয়ে পরে বেঁচে থাকা আজকে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারপরেও সরকার বলছে যে মানুষের নাকি আয় বাড়ছে। আপনাদের কয়েকজনের আয় বেড়েছে? এখানে যারা আছেন কয়েকজনের আয় বেড়েছে? আর বাজারে গেলে প্রতিটি জিনিসপত্রের দাম দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ, 5 গুণ বাড়ছে। এখন সরকার একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যা অপপ্রচার করছে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। বন্ধুগণ, আজকে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সংবাদপত্রের মাধ্যমে দুনিয়ার সমস্ত খবরাখবর আপনারা চাইলে মুহূর্তের মধ্যে জানতে পারেন, চেক করতে পারেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে দু একটি পণ্যের দাম বাড়তে পারে, যেমন ধরেন গম, বার্লি, জব, এই সমস্ত দ্রব্যমূল্য বা প্রোডাক্ট থেকে যে সমস্ত খাবারগুলো তৈরি হয় সেগুলোর কিছুটা দাম বাড়তে পারে, কিন্তু সমস্ত জিনিসপত্রের দাম এইভাবে বাড়ার কথা না। আমি 2-3টা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। সয়াবিন তেলের দাম যখন 110 টাকা থেকে দাউ দাউ করে বাড়তে বাড়তে 160 টাকা হয়ে গেল, তখন ম্যাজিস্ট্রেট কর্তৃক যে 5 থেকে 7টি কোম্পানি সয়াবিন আমদানি করে তাদের ডিপোতে অভিযান চালানো হলো। দেখা গেল প্রত্যেকের ডিপোতে পর্যাপ্ত সয়াবিন তেল আছে, কিন্তু তারা বাজারে তেল ছাড়ছেন না, কারণ তারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন। একইভাবে কিছুদিন আগে দেখেছেন আপনারা পোল্ট্রির মুরগি নিয়ে এক লঙ্কা কাণ্ড ঘটেছে। 160 টাকার পোল্ট্রির মুরগির কেজি বাড়তে বাড়তে সেটা প্রায় 300 টাকার কাছাকাছি হয়ে গেল, এবং এই প্রায় 51 দিনে এই পোল্ট্রির মুরগির দাম কারসাজি করে বাজার থেকে 923 কোটি টাকা এই সিন্ডিকেট তুলে নিয়েছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই পোল্ট্রির মুরগি কিংবা সয়াবিন তেলের সিন্ডিকেটে যদি বিএনপি, জামাত কিংবা গণ অধিকার পরিষদের লোকেরা জড়িত থাকতো, সরকার তাদের বিরুদ্ধে মামলা দিত না, গ্রেফতার করতো না? তাহলে এই সিন্ডিকেটে কারা জড়িত? সরকারের লোকেরাই জড়িত, কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য, গুন্ডা মাস্তান পালার জন্য, প্রশাসনকে পয়সা দিয়ে কেনার জন্য তারা আজকে ব্যবসায়ীদের উপরে চাঁদা চাপিয়ে দিয়েছে। এক এক ব্যবসায়ীকে 1 কোটি, 2 কোটি, 100 কোটি, 50 কোটি টাকা, এবং এইভাবে তারা একটা নৈরাজ্য কায়েম করে আজকে দেশ চালাচ্ছে। আজকে বিরোধী দলের যারা প্রতিবাদ করছে, অধিকারের কথা বলছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, ক্রস ফায়ার দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। এখানে এই সিলেটে আসলে অবশ্যই মুক্তিযুদ্ধের সময়ের অবিসংবাদিত নেতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে স্মরণ করতে হয়। দুঃখজনক, 14 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে কখনো দেখবেন না ওসমানীর জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকীতে একটা আলোচনা সভা করেছে। আমাদের দুঃখ হয় আজকে আমাদের প্রশাসন এতটা দালালে পরিণত হয়েছে, এতটা দলন্দে পরিণত হয়েছে। জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের প্রথম সর্বাধিনায়ক ছিল, সশস্ত্র বাহিনীর প্রধান ছিল। আজকে সশস্ত্র বাহিনীর প্রধান সদর দপ্তর কিংবা সশস্ত্র বাহিনীও জেনারেল এমএজি ওসমানীর জন্মদিন, মৃত্যুদিন পালন করে না। কারণ পালন করতে গিয়ে যদি তারা সরকারের রোষানলে পড়ে, আমাদের যুগ্ম আহ্বায়ক বিপ্লব পোদ্দার বলেছে এই সিলেটের উন্নয়নের রূপকার অবশ্যই শাহেমেজ কিবরিয়া এবং সাইফুর রহমানের কথা স্মরণ আমাদের করতে হবে। তারা যে দলের করেন, যে মতের খান না কেন, যারা ভালো কাজ করে দেশের জন্য, সমাজের জন্য, তাদের কথা আমাদেরকে বলতে হবে। এই সিলেটে একটা সম্প্রীতি, সহনশীলতার একটা ঐতিহ্য বিরাজমান। আমরা
আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আপনাদের গণ অধিকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই ঐতিহ্য এবং সম্প্রীতি বজায় রেখে গণ অধিকার পরিষদের রাজনৈতিক কর্মসূচি, গণ অধিকার পরিষদের রাজনৈতিক আহ্বান জনগণের কাছে তুলে ধরবেন। গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, 4 মূল নীতিকে ধারণ করে 21 দফার আমাদের যে কর্মসূচি আছে, সেখানে আমরা অত্যন্ত সুন্দরভাবে সকল ধর্ম, বর্ণ, মত পথের মানুষের স্বাধীনতা, যুবকদের কর্মসংস্থানের বিষয়ে, শিক্ষা, স্বাস্থ্য, এমন কোন সেক্টর নাই গণ অধিকার পরিষদ যেটা নিয়ে ভাবে নাই। গণ অধিকার পরিষদ আগামীতে কিভাবে একটা রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, তার কিছু চিন্তা ভাবনা আমরা আমাদের 21 দফা কর্মসূচিতে শেয়ার করেছি। গণ অধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মী, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মী গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের ঘোষণাকে অন্তত 2-4 বার পড়বেন, তাহলে আপনারা আশা করি মানুষের সুন্দরভাবে গণ অধিকার পরিষদের রাজনীতি সম্পর্কে জানাতে পারবেন। আপনারা যদি সাহস নিয়ে দাঁড়াতে পারেন, মানুষের কাছে গণ অধিকার পরিষদের রাজনৈতিক আহ্বান পৌঁছাতে পারেন, ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে যেভাবে বিদ্যুৎ গতিতে ছাড়া বাংলাদেশে পৌঁছে গেছি, আগামীতেও আমরা সফল হব সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য, আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।